Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। আমি RJ কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী, এবং আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। আমাদের এই অনুষ্ঠানটি যখন রেডিওতে প্রচার হয় তখন একই সময়ে ঢাকা FM এর ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হয়, এবং ইউটিউবে শোনার সুবিধা হচ্ছে যে ওখানে একেবারে নন স্টপ চলতে থাকে। সো যারা ইউটিউবে আসেননি আমাদের ঢাকা FM এর ইউটিউবে, তাদেরকে আমি বলবো সাবস্ক্রাইব করে আমাদের বেল বাটনটি অন রাখার জন্য। আমাদের ঢাকা FM এর চ্যানেলটি হচ্ছে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি ইউটিউবে গিয়ে ঢাকা FM 90.4 নামে সার্চ করলেই আপনি চ্যানেলটি পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি অ্যাড্রেস বার দিয়ে যেতে চান তাহলে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। ওকে, চলুন যিনি গেস্ট আছে তার সঙ্গে পরিচিত হই। আচ্ছা, প্রথমে আপনার নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে রাকিবুল হাসান। রাকিবুল হাসান, মানে আমরা আপনাকে রাকিব বলেই সম্বোধন করব। বর্তমানে বয়স কত? বর্তমানে ভোটার আইডি কার্ডে 20 বছর 6-7 মাস এরকম। ওকে, আপনি প্রাপ্তবয়স্ক। তো রাকিব, আপনি আজকেই যেই কনফেসটা এখানে করছেন সেটার সঙ্গে আমারও কিছু বিষয় জড়িত, এবং এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে। আপনি হাসছেন, আমার কাছে এটা কষ্টকর, এবং থ্যাঙ্কস জানাবো এই কারণে যে আপনি ইন্সপায়ার হয়ে শেষ পর্যন্ত এখানে এসছেন কনফেস করার জন্যে, এবং কি ভুলগুলো আপনি আমার সাথে করেছেন। শুধু আমার সাথে না, বলবো প্রতিষ্ঠানের সাথে। আমি একটু এই কারণেই ভূমিকাটা করে নিচ্ছি, প্রিয় শ্রোতা, আপনারা বুঝতে পারবেন যদি পুরো ঘটনাটা শোনেন যে ও কী কত বড় ফল্ট ও করেছে, এবং যেগুলো এখনও হচ্ছে আমার অনুষ্ঠানগুলো নিয়ে বা অনেক কিছু নিয়ে। যাই হোক, শেষ পর্যন্ত আমি সাধুবাদ জানাই, কারণ একটা কথা আছে যে মানুষ যখন তার নিজের ভুলটা বুঝতে পারে, মানুষ যখন তার অপরাধটা বুঝতে পারে, স্বয়ং সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করে দেন, আর আমরা তো কিছুই না, তাই না? তো সুতরাং ও ভুল বুঝতে পেরেছে বলেই কিন্তু আজকে ও সিক্রেটসে এসছে। তো ঠিক আছে রাকিব, শুরু করেন আপনি। একেবারে ছোটবেলা থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে আমি থাকি। যখন মনে পড়ে, ছোটবেলা থেকে আমার জন্মের আগে, যখন আমার লোকের কাছ থেকে শোনা, আমার বাবা মার কাছ থেকে শোনা, আমার দাদা দাদি এরা মৃত্যুর আগে পাগল হয়ে মারা যায়। আচ্ছা। তো ওই সময়, যুদ্ধের সময়, আমার আব্বু হচ্ছে অনেক কষ্ট করে একজনের বাড়িতে লজিং থেকে লেখাপড়া করছিল। সেই ওই সময়কার শিক্ষিত, আশেপাশে 10 গ্রামের ভিতর এরকম শিক্ষিত লোক ছিল না। তো ভালো একটা জব করতো একটা দাখিল মাদ্রাসার সাথে। কিছুদিন পরে, এটা আমার জন্মের আগের কথা,
হুম। কিছুদিন পরে আমার আব্বুও মেন্টালি সমস্যা হয়ে গেল। হুম। মেন্টালি সমস্যা হয়ে যাওয়ার পরে পরে পাবনাতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এটা আমার মায়ের কাছ থেকে শোনা। হুম। তো অনেক দৌড়াদৌড়ি করার পরে একটা পর্যায়ে ভালো হলো, কিন্তু ওই যে টাইমটা ছিল ওই টাইমে হচ্ছে চাকরিটা চলে গেল। হুম। চাকরিটা চলে যাওয়ার পর এখন কি করবে, তখন হচ্ছে আব্বু ওই বাড়িতে আম্মু হচ্ছে গরু ছিল, গরু বিক্রি করে, তখন তো চাকরি বাকরি পেতে এত টাকা পয়সা লাগতো না, হুম। গরু বিক্রি করে ওই মাদ্রাসাতেই একটা পিয়নের পোস্টে চাকরি নিল। আচ্ছা। এর ভিতরে যে যুদ্ধের সময় আমি পিছনে ফেলে আসছে, আমার দাদা যে পাগল হয়ে গেছিল, তার আগে তো তখন তো খাদ্যর অনেক অভাব ছিল। জি। ওই আটার যাও খেয়ে থাকতো, আব্বু থাকতো, চাচারা থাকতো, সবাই থাকতো, খুব বড় ফ্যামিলি। হুম। আমার আব্বুরা হচ্ছে 3 ভাই আর একটা বোন। জি। তো ওই সময় সব জমি জায়গায় যে আমাদের বাড়ির পাশে হিন্দুরা আছে তাদের কাছ থেকে কিছু দিলে পরে 500-1000 দিলে পরে জমি দিয়ে দিত, জমি দিয়ে দিয়ে ওইভাবে চলতো। তখন আমাদের থাকার জায়গাও ছিল না। তো আব্বু আসার পরে আবার ব্যাক করলো, ব্যাক করার পরে তখন হচ্ছে ওই জমিগুলা হচ্ছে তাদের কাছ থেকে সারালো। আচ্ছা। কিছু জমি সারালো, সব তো আর দেওয়া সম্ভব না। হুম। কিছু জমি সারানোর পরে তখন ওইখানে থাকা শুরু করলো। থাকা শুরু করার পরে এখন এটা হচ্ছে আমার আগের, এখন আচ্ছা। আমি যেটা আমার থেকে শুরু যতটুক মনে পড়ে, জি। যতটুক বোঝার পরে দেখতেছি এই আমাদের সংসারে আমরা হচ্ছে 3 ভাই 3 বোন, হুম। ম্যাক্সিমামই ঝগড়া ফেসাদ বেঁধে থাকতো। আচ্ছা। ওই আমার মা হচ্ছে একটু অলস টাইপের ছিল, হুম। এখন ঠিক হয়ে গেছে। ওই বেলা 10টার সময় ঘুম থেকে উঠতো, কিন্তু আমার আব্বু তো স্কুলে যাবে, রান্না বাড়া করবে, এটা করবে কে? আমার বড় বোন ছিল, বড় বোন আমার মায়ের থেকেও বেশি করছে। হুম। আমার বড় বোন সবাই রেডি করে রান্না করে খাওয়ায় আব্বারে পাঠায় দিত, হুম। সবাই এইভাবেই করে দিত। তো আমার মা আর সঙ্গে ওই বোনের সঙ্গে সব সময় ঝগড়া ফাসাদ অলরেডি বেঁধেই থাকতো। হুম। ছোটবেলা থেকে দেখতে দেখতে অভ্যস্ত। আচ্ছা। এরপরে আমার স্কুলে ভর্তি করালো। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা হচ্ছে 3 ভাই 3 বোন। আপনি বড় সবার? আমি সবার ছোট। সবার ছোট, হ্যাঁ। আমরা সবাই শিক্ষিত। ওকে। আপনাকে স্কুলে ভর্তি করালো, তারপর? আমাকে স্কুলে ভর্তি করালো। স্কুলে ভর্তি করার পরে আমার এই যে নামটা ইউজ করছি এই নামটা ওইখানে দিল। হুম। তো স্কুল করতেছি ভালোভাবে। আসলে অতগুলো সংসারে মাত্র 6000 টাকা বেতন পায়, এতগুলো তো চালানো সম্ভব না। ওই সকালবেলা দেখতাম আব্বু ওই আমরা ঘুমেই আছি, টিউশনি করতে চলে গেছে। আচ্ছা। হাঁটে এখনো হাঁটতে হাঁটতে টিউশনি করতে চলে গেছে। আবার এসে আবার খাওয়া দাওয়া কোনো মতো খাওয়া দাওয়া না করে চলে যেত। আমি হচ্ছে দুপুরে 10টার দিকে যেতাম, আব্বু যেত দুপুরে ওই 7টার দিকে। 7টার দিকে স্কুলে চলে যেত। স্কুলে যাওয়ার পরে আমি হচ্ছে ভাত নিয়ে যেতাম। 10টার সময় আমি স্কুলে যেতাম, স্কুলে ভাত নিয়ে যেতাম, একই স্কুলে পড়তাম। ওকে। তো ভাত নিয়ে যেতাম, এইভাবে করতে করতে আমরা যখন ক্লাস 3-তে আসলাম, ক্লাস 3-তে আসার পরে মোটামুটি ভালো, কিন্তু ফ্যামিলির অবস্থা ওইভাবে না। রান্না বাড়া এরকম হতো, স্কুলে যে আমারও খাবার নিয়ে যাওয়া লাগতো। তখন তো ওই 4টা পর্যন্ত থাকা লাগতো 3-তে ওঠার পরে। তো ভাত নিয়ে যেতাম, এতগুলা লোকের খাবার রান্না করতো, তো ঝোলটা একটু এই যে সাইড দিয়ে পড়ে যাওয়া, সাইড দিয়ে পড়ে না, একদম নর্মাল, মানে টালটেলে যেটাকে বলে, আমার ভাষায় বলি। ওকে। তো ওই বান্ধবীরা যেহেতু মাস্টারের ছেলে, সবাই আমাকে একটু করতো, একটু এক্সট্রা চোখে দেখতো, ওই খাবার খুলে খুলে দেখতো। দেখার পরে বলতো, কিরে তোর ঝোল টালটেলে কেন? আমার অনেক খারাপ লাগতো। তো এইভাবে স্কুলে চলতে একদিন একটা পর্যায়ে হচ্ছে, এটা হচ্ছে অপরাধ। ওই একটা মেয়ে হচ্ছে 5-এ ভর্তি হয়েছে। 5-এ ভর্তি হওয়ার পরে মেয়েটা অনেক সুন্দর, ক্লাস করতে করতে তো ওই মেয়েটারে আমার ভালো লাগে। তো আমার একটা ফ্রেন্ড আছে, স্কুলেরই ফ্রেন্ড, ওই ফ্রেন্ডটা তো ওই মেয়েটার একটা বইয়ের ভিতরে চিঠি থুয়ে দিয়েছে। চিঠি থুয়ে আমারে হচ্ছে দেখাচ্ছে যে ওই মেয়েটারে আমার খুব ভালো লাগে, ওইখানে চিঠি থুয়ে দিছি, ওরে তাই তা লেখছি। ছোটবেলায় তো আসলে ফ্রেন্ড কাউরে বিশ্বাস করতে নাই। পরে আমি ওরে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ওই মেয়েরা ডাক দিছে, তোমার বই খোলো, তোমার ভিতরে কি আছে দেখো। দেখার পরে দেখতেছে যে ওর ভিতরে চিঠি পড়ার পরে ওই ছেলে তো আমার দিকে তাকায় রয়েছে। তখন একটা অপমানের বিষয়, অপমান হলো, আমার তো ভালো লাগতেছে। পরে ওই ছেলেটা ওইভাবে মেয়েটা অনেক অপমান করলো, তারপর থেকে ওই ছেলেটা আর স্কুলে আসে না। আচ্ছা। আমার পরে অবশ্য খারাপ লাগছিল। আমি ওই একই পাশের এলাকাতেও যেতাম, যাই বলতাম কি স্কুলে যাস না কা? ও করতো কি, স্কুলে আসার নাম করে সাইকেল নিয়ে এসে স্ট্যান্ডে এসে বসে থাকতো। তো ওই স্কুলে ওই সময় কিন্তু লজ্জার একটা বিষয়। তারপরে আর একদিন একটা হয়েছে কি, ও দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া করছি, স্কুল থেকে খাওয়া দাওয়া করার পরে আমার এক বান্ধবী, উনি খুবই ভালো স্টুডেন্ট, আমি ওইটা খেয়াল করি নাই, দরজার চিপার সঙ্গে
ইয়ে করে হেলান দিয়ে রয়েছে। তাই আমি ভাবছি দরজা ধাক্কা দিলে পরে ওর হচ্ছে ও পড়ে যাবে, কিন্তু হাতটা এইভাবে ভিতরে দিয়ে রাখছে আমি ওইটা দেখি নাই। ওই দরজা জোরে করে যা ধাক্কা মারছি ওইটা যে সেইসে একদম ওইখানে ইয়ে হয়ে গেছে, পুড়িয়ে গেল। এই যে দরজা চিপাই দিলে যে ধাক্কা দিলে যেটা হয়। পরে তো চিল্লি আমার ওই বান্ধবীর হচ্ছে স্বাস্থ্য ভাই ওইখানে ছিল, যাওয়ার পরেও আবার আমার ফ্রেন্ড, তখন বোনই করছে আর আমি তো ফ্রেন্ড, আমারে ধরে নিয়ে গেছে সুপারের কাছে ধরে নিয়ে যাওয়ার পরে আমার আব্বু ওইখানে রয়েছে। আমারে তো কিছু বলার পরে আমার আব্বুরেও বললো যে আপনি শাসন করেন না, এই জন্য হচ্ছে আপনার এই অবস্থা, আপনার ছেলে আজকে ইয়ে করছে। তো আমি বাড়িতে চলে আসছি। আসার পরে আমি মনে করছি ওই বান্ধবী মনে হয় ভাইটাই কারোর কাছে বলবে আমার পানিশমেন্ট আছে। তারপর আব্বু বাড়ি আসার পরে আমার বলতেছে যে তুই কি ওইটা ইচ্ছে করে করছিস? আমি বললাম না, আমি তো ওইটা ইচ্ছে করে করি নাই। তো বেশি কিছু বললো না। প্রতিদিন সন্ধ্যার সময় আমাদের বাড়িতে পুরো এলাকার 2-1 ব্যাচ থাকতোই, রাত্রেও থাকতো প্রাইভেট পড়ানোর জন্য। ওকে, টিউশনি করে। তো এইভাবেই চলতেছে। এর ভিতরে আমি একটু বড় হয়ে গেছি, সবকিছু বুঝি টুঝি। আমার বড় ভাইও বাড়িতে থাকে, সবাই বাড়িতে থাকে। আমার মেজো ভাইটার কিন্তু ব্রেনটা অনেক ভালো, খুবই ভালো। তো সবাই ওর দিকে একটু ইয়ে করে। আমি হচ্ছে সারাদিন এই পাড়ায় ঘুরে বেড়াই। তখন যখন বড় হয়েছি, 5 থেকে যখন 6-এ উঠেছি, হাই স্কুলে উঠেছি, তখন স্কুলে যাওয়া বন্ধ, ঘুরে বেড়াতাম। আব্বু যখন আসতো সকালে বের হয়ে যাবে, তার আগে আমি ঘুম থেকে উঠে এই পাড়াতে ওই পাড়া ওই মাথায় চলে গেছি। আবার যখন বাড়িতে আসতো, বাড়ি থেকে বের হয়ে যেত, তখন আমি বাড়িতে আসতাম। ওকে, আসার পরে এইভাবে চলতেছে। আব্বা তো আমার পায় না, পরে কয় স্কুলে যাইস নে, এ করিস নে, ও করিস নে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে স্কুলে একটা স্যার ছিল, স্কুলে না গেলে পরে বিদম মার দিত। এটা হচ্ছে 6-এ ওঠার পরে প্রচন্ড মার দিত। তো ওই মারির ভয়তে আমি যেতাম না। আব্বু তারপরেও নিয়ে যাইতো যে মারটার দরকার নয়, কিন্তু উনি তারপরেও মারতো। মারির ভয়তে আমি স্কুলেই যেতাম না। এইভাবে কিছুদিন চলার পরে এখন একটা তো খরচ আছে, ঘুরলে ফিরলে তো তখন একটু বড় হয়েছি, কি করা যায়। তখন আব্বুর পকেট থেকে তখন 2 টাকা 4 টাকার কিন্তু অনেক মূল্য। আব্বুর পকেট থেকে 2-4 টাকা আগেই রাতের বেলা চুপি যায় সরাই তুতাম। আচ্ছা, সরাই নিয়ে রাখতাম। নিয়ে রাখার পরে সকালবেলা আব্বু খুঁজে পাইতো না। খুঁজে না পাওয়ার পরে আমার বলতো অনেক কিছু, কিন্তু আমি করতাম না। কিন্তু ওই টাকা আমি নষ্ট করতাম না। ওই টাকা নিয়ে যায় আমি করতাম কি, ওই আমাদের বাড়ির থেকে 4 কিলো দূরে বাস স্ট্যান্ড আছে, ওইখান থেকে ছোট ওই যে 4 টাকা করে ভাল্ব পাওয়া যায় না, ওই ভাল্ব কিনে নিয়ে আসতাম আর তার কিনে নিয়ে আসতাম। আচ্ছা, তখন তো ওই যে চার্জারের লাইটের একটু ছিল, চার্জারের লাইটের ভিতরে 2টা তার ঢুকাইলে পরে আলো জ্বলতো। ওকে, এই ঘর থেকে ওই ঘরে কানেকশন দিতাম। কানেকশন দেওয়ার পরে আলো জ্বলতো। এটা সবসময় মাথার ভিতর ঘুরতো যে কি দিয়ে কি করলে ভালো হয়, আমি সবসময় এটা নিয়েই পড়ে থাকতাম। লেখাপড়া এইভাবেই চলতেছে। ওই 7-এ উঠলে, স্কুলে না গেলে পরেও আব্বু থাকতো, তো ওনার মুখের দিকে তাকায় পাশ করাই দিত। যা শুধু পরীক্ষা দিতাম, যা পাশ করাই দিত। ওইভাবে মাঝে মাঝে স্কুলে যেতাম, মাঝে মাঝে পরীক্ষা দিতাম। ওই ইলেকট্রনিক দোকানে যায় বসে থাকতাম। আচ্ছা, স্কুলে যেতাম, হাফবেলা যাওয়ার পরে ইলেকট্রিক দোকানে যায় বসে থাকতাম। দেখতাম যে ওই লোক কি করে, কিভাবে তাতাল দিয়ে ঝালাই দেয়, কিভাবে কি করে, এগুলো দেখতাম। দেখতে দেখতে ব্রেনের ভিতরে নেওয়া। আমার যা শেখা সব কিন্তু আমার কারোর কাছ থেকে করা না, এক্সট্রা শেখা না, সব আমার নিজের অভিজ্ঞতা থেকে। ওইভাবে দেখতাম। দেখার পরে আব্বুরে বললাম যে আমি এই কাজ শিখবো। আব্বু বলতেছে যে সবাই লেখাপড়া করে, তুই এই কাজ শিখবি কেমন? আমি না করেই ওই আমার বাড়ির সামনেই হচ্ছে একটা হিন্দু বাড়ি আছে, উনি হচ্ছে করে, ওই ডেকোরেটারের দোকান আছে, তার মার টানা করে। আমি ওই কাজ শিখবো। পরে ওনার দোকানে গেছি। দোকানে ওই আগে কাকা বলতাম, বাড়িতে বললাম যে আমি কাজ করব। ঠিক আছে, তুই কাজ শেখ। উনি টাকা পয়সা দিত না। 2-3 দিন কাজ করার পরে উনি আমাকে 30 টাকা দিল। আচ্ছা, 30 টাকা দিল। আর আমার কাছে কিছু টাকা ছিল, আমি হচ্ছে 130 টাকা দিয়ে একটা তাতাল থাকে না, ঝালাই দেয়, চিনি আমি, ওইটা কিনলাম। কিন্তু আমার বাড়িতে তো কারেন্ট নাই, একদম খুবই যেটা গ্রাম্য এলাকা, ওইখানে তো কারেন্ট নাই। ওনার আবার ডেকোরেটারের দোকান আছে সেই স্ট্যান্ডে, ওইখানে বিদ্যুৎ আছে। সকালবেলা ওইখানে চলে যেতাম, যায় কিভাবে ঝালাই দেয়, কিভাবে কি করে ওইটা করতাম। আর ওই যে ওনার সঙ্গে ওই যে বিয়ে বাড়িতে যাইতো ডেকোরেটারের জিনিসপত্র নিয়ে, নিয়ে ও নিয়ে, ওইখানে আমি যেতাম। যা ওই যে এই যে এইভাবে টানাইছেন, এইভাবে তার দিয়ে টানাতাম। আমার আব্বু তো আবার সবাই, ওই বললাম অর্থ এলাকায় 10 এলাকায় সবাই চেনে এক নামে। জিজ্ঞেস করতো তোমার নাম কি, তোমার আব্বুর নাম কি।
আমি বলতাম, বলার পরে ওই যে আব্বুর কাছে লোকজন এসে বলতো যে তো আপনার সাওয়াল আপনি সারা এলাকার লোকের ছেলের মানুষ করে বেড়াচ্ছেন আর আপনার ছেলে এইগুলো করে বেড়াচ্ছে, এটা কি ঠিক? আব্বুর মান সম্মানে লেগে যায়। পরে আব্বু বাড়িতে এসে এভাবে বলে যে আমি তোর পার্টিতে টানি আর তুই যাচ্ছিস মাটিতে, তুই কালকের থেকে স্কুলে যাবে, এগুলো করার দরকার নাই, আমার একটা মান সম্মান আছে। পরে আমি ওই তারপরেও পলায় পলায় যেতাম, স্কুলে যেতাম আর ওইটা করতাম, স্কুলে যেতাম ওইটা করতাম। কিন্তু বাড়িতে আমার একটা কোনো প্রাধান্য যে থাকবে, ওই যে উলুমবাড়ি ভাবে ঘুরে বেড়াচ্ছি, বড় ভাইরা কোনো ইয়ে করে না, কেউ অত ইয়ে করে না, আসছি খাচ্ছি ঘুরছি, মাঝে মাঝে কথা শোনা লাগতো, কাম নাই কাজ নাই, এভাবে ঘুরে বেড়াচ্ছি, স্কুল নাই কোনো কিছু নাই। বড় ভাইরা সবাই লেখাপড়া করে, কিন্তু বড় ভাই মাঝে মাঝে মার। আচ্ছা, ওই গোসল করতাম না, ছোটবেলায় গোসল করতাম না, ওই 4-5 জন ধরে বন্টন সবাই মিলে ধরে শুক্রবারে সাবান দিয়ে গা ডলে গোসল করাই দিত। এটা ছোটবেলায়, তখন তো বড় হয়ে গেছি, ছোটবেলায় এগুলা করতো। করার পরে এখন আমাদের বাড়িতে তখন মোবাইলের যুগ চলে আসছে, তো ওইখানে আসার পরে তো আমার এসএসসি পরীক্ষা দিছে, তো এখন হচ্ছে আব্বুর ধরছে যে মোবাইল কিনে দিতে হবে। বাড়ির বড় ছেলে কিন্তু একটু এক্সট্রা, আর আমার আব্বু কিন্তু প্রতি মাসে ওই 6,000 টাকা ওই টিউশনি করা হয়, তো সংসার চলে না এতগুলো, সবাই লেখাপড়া করে, সবাই সংসার চালানো সম্ভব নয়। দোকানে বাকি থাকতোই, চাল মাল সবকিছু কিনা লাগতো, সবসময় বাকি থাকতোই। খাওয়া দাওয়া অতটা ভালো না, সবসময় বাকি থাকতোই। ওই মাস শেষে দেখা যাচ্ছে গাছ বেশি টাকা দিচ্ছে, এ বেশি টাকা দিচ্ছে, এই দোকানের তা নিয়ে ওই দোকানে করতেছে, এই দোকানের তা নিয়ে ওই দোকানে করতেছে, এমনও মাসে মাসে চেক লিখে দেওয়া লাগতেছে দোকানদারের কাছে, তুমি তুলে নাও তারপরে আমার চাউল দাও। কিন্তু আমার আব্বু এই কাজটা করছে, কারো কিন্তু লেখাপড়া ছাড়া ইয়ে করেনি। তো মোবাইল কিনে দিবি কোত্থেকে? বাড়িতে আমার বড় ভাই হচ্ছে 2-3 দিন না খেয়ে আছে, মোবাইল কিনে দিতে হবে। বাড়ির বড় ছেলে আব্বু করলো কি, ওই মায়ের একটা ছোট ছাগল ছিল আর গাছ ছিল, ওই সময় যে নোকিয়া 1110 মডেল, অনেক দাম কিন্তু সেই সময়, আর আমাদের কাছে অনেক টাকা, সেই সময় ওই মোবাইলটা কিনলো। কেনার পরে তখন 5,000 না কত যেন নিছিল। সবাই আমার মেজো ভাই চালায়, মেজো ভাই ধরতে দেয়, গেম খেলে, কিন্তু আমার ধরতে দেয় না। আমার খারাপ লাগে, কি রে আমার ধরতে দেয় না। আমি মাঝে মাঝে পলায় পলায় টিপতাম, রিংটোন বাজাতাম, ওই গেম খেলতাম, কিন্তু আমার এসে আজে বাজে কথাবার্তা বলতো, আমার ভালো লাগতো না। কি সবাই চালায়, আমার মেজো ভাই ধরতে দেয়, আমার ধরতে দেয় না, দাঁড়া আমিও মোবাইল কিনবো। তখন আমি হচ্ছে 8-এ উঠলাম, 8-এর পরীক্ষার আগে। আর এর ভিতরে আমার বড় 2 ভাই হচ্ছে ইসে চলে গেছে শহরে, মেসে থেকে লেখাপড়া করে, বা বাড়ির খরচ এইভাবে আব্বু চালায়, দিনাদায়ী হয়ে চালাস। আমি বাড়িতে, এখন আমিও মোবাইল কিনবো, সবাই মোবাইল চালায়, আমিও মোবাইল কিনবো, আমার ধরতে দেয় না। তো ওই সময় ওই গ্রামে যে পেঁয়াজ লাগানোর কিন্তু একটা ইয়ে থাকে, ছোটবেলায় যারা ঘুরে বেড়ায় পেঁয়াজ লাগানোর কিন্তু লোক থাকে না, ঘুরে বেড়ায় তাদের পেঁয়াজ লাগানোর জন্য ডাকে গ্রামের ভিতরে। তো আমার হচ্ছে 50 টাকা করে দেবে প্রতিদিন, ঠিক আছে। সকালবেলা মা ওই যে ইয়ে বানাই দিত, চাপড়ি, আটা দিয়ে যে ইয়ে বলে না, চাপড়ি বানাই দিত, ওইটা খেয়ে কাশি নিয়ে শীতের ভিতরে যেতাম। যেতে এইভাবে কয়দিন কাজ করার পরে 2600 না 2700 টাকা গুছানোর পরে এখন মোবাইল কিনবো, বড় ভাইয়ের কাছে দিলাম যে আমি মোবাইল কিনে দিতে হবে, শহরে যেতে হবে। শহরে যাওয়ার পরে এখন বড় ভাই হচ্ছে ওই বাসায়, শহরের যে বাসায় থাকে, বাসা ভাড়া করে থাকে, লেখাপড়া করে, ওইখানে কিছু দেনা আছে। তো আমার টাকার থেকে 500 না 600 টাকা নিল, আর আমার থাকলো 2100 টাকা। 2100 টাকা তখন কিন্তু মেমোরি সহ মোবাইল বের হয়ে গেছে, ভিডিও দেখা যায় 3GB টানে দেখা লাগে। 2100 টাকা দিয়ে মোবাইল কিনে দেওয়ার পরে ঠিক আছে, আমি এখন চলতেছি, কিন্তু মেমোরি কিনা হয়নি। আর আব্বুর ধরছি যে আমার মেমোরি কিনে দিতে হবে, মেমোরি কিনে দেবো, টাকা পাবো ওখানে। ওই সময় একটা 2GB মেমোরির দাম ছিল 400 টাকা। আব্বু হচ্ছে একটা লোন করলো, কৃষি ব্যাংকে একটা লোন করলো। লোন করার পরে ওইখান থেকে আমার 400 টাকা দিয়ে একটা মেমোরি কিনে দিল। 400 টাকা দিয়ে মেমোরি কিনে দিল, গান ভরে আমি শুনতেছি, এবং শুনতেছি মানে প্রত্যেক দোকানে আমি যে গান ভরতাম, এলাকার সব নতুন গান আমার মোবাইলে থাকতো। বাজারে যেতাম, ওই নতুন গান আমার যেদিনই বেরোতো আমি সবসময় গান ভরার তালেই থাকতাম। পরে যখন 8 পাস করলাম, 8-এ JSC পরীক্ষা দ্বিতীয়বার পাওয়ার পরে পাস করলাম। পাস করার পরে যখন 9-এ উঠলাম, 9-এ ওঠার মাঝামাঝির দিকে এই মোবাইল ভালো লাগতেছে না। তখন ওই যে শুনতেছি যে ইন্টারনেটে নতুন গান পাওয়া যায়, নেট চালানো ফোন লাগবে। তখন হচ্ছে জাভা ফোন প্রথম বেরোয়, নোকিয়া ফোন। আমার একটা ফ্রেন্ড আছে,
আচ্ছা, এই ফ্রেন্ডের নাম হচ্ছে রাজীব। রাজীব হচ্ছে ওর হচ্ছে বিদেশ থেকে ফোন পাঠাইছে, নোকিয়া 2700 ক্লাসিক। তো ওর ফোনে ওই যে একটা অপশন ছিল গ্রামীণ ফোনে, জিরো চাপ দিলে পরে গ্রামীণ ফোনের ওয়েবসাইটে ঢুকে যেত। তখন ওইটাই নেট মনে করতাম। ওইখানে ওই যে এনটিভি এটিভি ওই চ্যানেলগুলো দেখাতো, চাপ দিলে ভিডিও চলতো। তো ওরে বললাম যে আমি নেট সম্পর্কে একটু জানবো, নেট কি, তোর ফোনটা আমার কাছে দে, আমার ফোন তুই নিয়ে যা, তোর ফোন আমার দে। পরে ও আমার কত যেন অর্ধেক বেলার জন্য ওর ফোনটা আমার কাছে দিল। আমি বাড়ির যা টিপতেছি এ করে টোরে ওর ফোন ওর দিয়ে দিছি, ভালো লাগতেছে না। তারপরে আমার ফোনটা নিলাম, আমার ফোন তো নেট চলে না, এমনি ভিডিও ফোন। পরে মোবাইল বিক্রি করতে হবে, মোবাইল বিক্রি করলাম 700 টাকা, আমার এক গ্রামের। মেমোরি দিলাম না, মোবাইল বিক্রি করলাম। পরে আব্বুর বললাম যে আমার মোবাইল কিনে দিতে হবে। পরে বলতেছে মোবাইল কিনে দিতে হবে, দেবো না পরে। ও যে আমি 700 টাকা মোবাইল বিক্রি করলাম, এই টাকাটা আব্বু নিয়ে নিল। বললাম আমি আমার কাছে দে, বাড়িতে চাউল কেনার টাকা নাই, দে আমি পরে কিনে দেবো না। পরে দেয় না, 2 মাস দেয় না, 3 মাস দেয় না। আমি বাড়িতে রাগারাগি করি, মার কাছে বলি। মা আবার আমার খুব ভালোবাসতো, বাড়ির ছোট ছেলে তো ভালোবাসতো। ভালোবাসার পরে বলতেছে যে মাঝে মাঝে আব্বুর সাথে রাগারাগি বাঁধাতাম, আমার মোবাইল কেন, মোবাইল ছাড়া চলতে পারতেছি না, হ্যান ত্যান। কিন্তু আমি কোনো কারোর সঙ্গে কথা বলি না, শুধু ওইটাই আমার কাজ। পরে আমার আব্বু হচ্ছে, আমাদের একটা লোন থাকে যে একবার তুললে পরে বছরে একবারে দিয়ে শোধ করে ওইটা আবার তোলা লাগে। লোন ছিল, ওই লোন থেকে আবার টাকা তুলেছে। টাকা তোলার পরে আমার মা হচ্ছে ওইখান থেকে আমার 4000 টাকা নিয়ে রাখছে। টাকা তুলে নিয়ে আসে, ওই আব্বার পকেট থেকে 10,000 টাকা তুলছে, 4000 টাকা আগেই নিয়ে রাখছে আমার দেওয়ার জন্য, ওর মোবাইল কিনে দেবো। পরে এই তাহলে আব্বার রাগারাগি করলো, আমি চারদিক দিনাদায়ক দোকানে দিনাদায়ক চাল কিনতে পারতেছি না। এই লোন তুলে তুলে দোকানের টাকা শোধ করতো, বাকির টাকা শোধ করতো, কিন্তু ওইটা দিয়ে সংসার আসলে চলতো না। পরে মোবাইল কিনে দিতেই হবে, আমি তো নাসর বান্দা। পরে আব্বু গেল, ভাই গেল, মোবাইল কিনবো, নোকিয়া মোবাইল। তখন অলরেডি 2700 ক্লাসিক মার্কেট আউট। আমাকে কিনে দিল হচ্ছে 2690 ফোন, নোকিয়া ফোন। ফোনটা কিনলাম, ফোনটা কেনার পরে এখন সারাদিন ওই ফোন নিয়ে, সারা রাত ধরে ফোন নিয়ে ঘাটাঘাটি করতেছি। 8 যখন পাশ করলাম তখন হচ্ছে আমার সাইকেল কিনে দিতে হবে। বড় ভাইয়ের সাইকেল আছে, সাইকেল ছাড়া স্কুলে যাব না, স্কুলে যাওয়া বন্ধ করলাম। ভাই তো রাগারাগি করতেছে, কিছুদিন ভাইয়ের সাইকেল নিয়ে গেলাম, ওই ভালো লাগে না। মা আর হচ্ছে ওই ছাগল ছিল আমাদের, ছাগল পালন করতে, ওই ছাগল বিক্রি করে আমাকে 4000 টাকা দিয়ে সাইকেল কিনে দিল, বা হাট থেকে সাইকেল কিনে দিল। ও মোবাইল কিনলাম আর সাইকেল। এই সাইকেল নিয়ে ওই আগে হচ্ছে এমবি ফ্রি দিত, তখন ফেসবুকে এত প্রচলিত হয় না, ফেসবুক সম্পর্কে আমি তো কিছু জানিই না। ওই জিরো চাপতাম, জিরো চাপে নেটের ভিতরে ঢুকতাম, তখন ব্রাউজ কি সেটাও বুঝতাম না। তো ইন্টারনেটে ডাউনলোড করে কিভাবে, সেটাও গান ডাউনলোড করে কিন্তু সেটাও জানতাম না। ওই মানুষের দোকানে নিয়ে যেতাম, সাইকেল ছিল, পুরো থানা ধরে কার দোকানে নতুন গান আছে ওই গানগুলো মোবাইলে ভরে নিয়ে আমি আবার আমার এলাকার দোকানে দিতাম। সবাই আমার বলতো যে ওর কাছে নতুন গান আছে। আর গ্রামে যদি কোনো রকম কোনো ফোনে যদি কোনো সমস্যা হয়, ওইটা আমার কাছে চলে আসে যে এটা ঠিক করে দেয়। এই দিক থেকে গ্রামে আমার খুব নাম কাম। তো যখন ওই যে নেট সম্পর্কে খোঁজাখুঁজি করতেছি, অ্যাড্রেস নাই চালাই কীভাবে, আমার গ্রামে ভাই মামা তো ভাই হয় পাড়া প্রতিবেশী, ও আবার একটু লেখাপড়া করে, তো ওর আবার 2700 ক্লাসিক সেট আছে। ও আমার হচ্ছে বলতেছে যে এইভাবে নেট চালান যায়। ওই নোকিয়া ফোনের ব্রাউজ একটা অপেরা মিনি ছিল, ওই ডিফল্ট থাকে, ওইখান থেকে হচ্ছে আমাকে একটা অ্যাড্রেস দেয়, ওইখান থেকে হচ্ছে গান পাওয়া যায়, ওই ইন্ডিয়ান গান, বাংলা মুভির গান পাওয়া যেত না, ওই কলকাতার গান, বলিউডের গান, MP3 গান, এইগুলা ওই ডাউনলোড করতাম। ডাউনলোড করতে এই হচ্ছে না, ওনার কাছে নতুন গান, ওরা নতুন গান আপলোড দিতে পারতেছে না, আচ্ছা, অনেকদিন পর দেয়। টিভিতে দেখতাম গান চলে আসছে, ইন্ডিয়ান গান চলে আসছে, কিন্তু ওইখানে পাওয়া যেত না। এইগুলো পাবো কোথায়? হোস্টিং সম্পর্কে কি আমি জানতাম না, তো ওইখানে ওরা বিজ্ঞাপন দিয়েছে যে হোস্টিং সেল করার জন্য ওয়েবসাইট খোলার .com সহ ওয়েবসাইট খোলার জন্য ওদের একটা নাম্বার আছে। তা আমি ওই নাম্বারে ফোন দিলাম। তখন কিন্তু আবার হতো যে আমার নামের পরে একটা .com থাকবে, আমার একটা ওয়েবসাইট থাকবে, এই ধরনের শখ জাগছে আমার। তখন কিন্তু ওয়েবসাইট হাতে গোনা, পুরা জেলাতেও একটা থাকতো না। তো তারপরে আমার ওইভাবে থাকবে। পরে আমি ওনারে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আমি বলতেছি আমার একটা .com ওয়েবসাইট লাগবে। পরে বলতেছে হোস্টিং বা ওয়েব ডিজাইন সম্পর্কে এইগুলো জানেন? বললাম না, এইগুলা তো জানি না। বলছে এইগুলো আগে শিখে আসেন তারপরে। পরে ঠিক আছে, পরে এইভাবে ডাউনলোড করতেছি, করার পরে এখন ওয়েবসাইট খুলবো কীভাবে,
ওয়েবসাইটে লিখে সার্চ দিতাম, গুগলে সার্চ দিতাম ওয়েবসাইট, ওই ডাব্লিউ দিয়ে ওয়েবসাইট লিখে সার্চ দিতাম, ওইভাবে আসতো না। পরে আমার হচ্ছে একটা ভাই আছে, উনি হচ্ছে ঢাকাতে এখনও জব করে, উনি এলাকায় গেছে, শুনছি উনি এই সম্পর্কে অনেক ভালো জানে। ওনারে বললাম যে ভাই এভাবে ওয়েবসাইট খোলে কীভাবে? বলতেছে তুমি তো টাকা ইনভেস্ট করতে পারবা না, তো তুমি সার্চ দিও যে ফ্রি ওয়েবসাইট, গুগলে সার্চ দাও, মেলা অ্যাকাউন্ট আসবে না, ওইখান থেকে খুলতে পারবো। পরে ঠিক আছে, এইভাবে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে অনেক ওয়েব বোল্ডারগুলো আসছে, যেখানে আসলে ওই রেজিস্ট্রেশন করা যায়, রেজিস্ট্রেশন খুলে ওই অ্যাকাউন্ট খোলা যায়। পরে অ্যাকাউন্টও খুলতে পারি না, কি করা যায়? পরে উনি আমাকে দেখাই দিল যে এইভাবে এইভাবে অ্যাকাউন্ট খোলা লাগে। খোলার পরে এখন ডিজাইন করব কীভাবে, ডিজাইন তো জানি না। তখন ওই করতাম, ওই সাবজেক্টটা বাদ দিয়ে ইন্ডিয়ান গান নতুন লিখে সার্চ দিতাম। সার্চ দেওয়ার পর আরও কিছু ওয়েবসাইট আসতো, তাদের ওয়েবসাইটে ঢুকতাম। ঢুকার পরে দেখতাম তারাও লোকাল, তাদের কাছে ফোন দিতাম। ফোন দেওয়ার পরে তারা ওই করতো, বলতো যে ভাই ওয়েবসাইট খুলে দেওয়া সম্ভব না, করে দেওয়া সম্ভব না, ও করে দেওয়া সম্ভব না। পরে আমি একটা লোকরে ফলো করলাম যে উনি হচ্ছে নতুন নতুন গান আপলোড দেয়। তাহলে আমি ফোন দিই যে ভাই ওয়েবসাইট খোলে কীভাবে, উনি আমাকে বলে না। তো আমি একদিন ট্রাই করতে করতে ওনার নাম বাদ দিয়ে তখন দেখা যাচ্ছে কোথার থেকে ওয়েবসাইট খুলছে সেটা দেখা যাচ্ছে। পরে আমি ওইখানে রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু ওনার মতো ডিজাইন হচ্ছে না, ডিজাইন হচ্ছে না। ওনারে ফোন দিলে উনি কিছু বলেও না। পরে এইভাবে ঘাটাঘাটি করি ধরেন এই আমার বাড়িতে তো কারেন্ট নাই, মোবাইলের 2টা ব্যাটারি কিনছি, সারাদিন ভরে ওইটা টিপতাম। ওই সকালবেলা সাইকেল নিয়ে বেরোতাম মোবাইল চার্জ দেওয়ার জন্যে, লাগাই থো আসতাম, এক বাড়িতে লাগাই থো আসতাম অথবা দোকানে থো আসতাম। তখন হচ্ছে দোকানে 2 টাকা করে নিত মোবাইল চার্জ দেওয়ার জন্য। আবার সকালে খাইয়ে দেয় এসে আবার নিয়ে আসতাম, নিয়ে এসে আবার বাড়িতে বসে কিছুক্ষণ টিপতাম। টিপে ব্যাটারি শেষ হয়ে যেত, তখন দুপুরে আবার খাইয়ে দেয় চলে যেতাম। তখন 2টা ব্যাটারি, একটা চার্জে লাগাই টিপতাম, ওই যেখানে যেতাম ওইখানেই, আবার ওইটা খুলে পকেটে থুয়ে আবার ওইটা টিপতাম। আমি যে ওই যে ফোন দিলাম, উনি অলরেডি অ্যাকাউন্ট খুলছে, অ্যাকাউন্ট খুলে উনি ডিজাইন করে ফেলছে। টপ লিস্টে দেখা যেত যে কে কে ওয়েবসাইট খুলছে, তাদের কাছে যেতাম। একদিন হচ্ছে আমি ট্রাই করতেছি যে উনি কিভাবে খুলছে। তখন তো আসলে সিকিউরিটি এত ছিল না, আপডেট ছিল না। তো ওনার নাম দিলাম, নাম দেওয়ার পরে ওই লগ ইন অপশনে 1 থেকে 6 পর্যন্ত পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে ওনার ওয়েবসাইটের ভিতর ঢুকে গেল। অলরেডি আমি ওনার কানেক্ট পেয়ে গেছি, ওনার পাসওয়ার্ড আমি পেয়ে গেছি। এটাই হ্যাক বলে, কিন্তু আমি ওনার কোনো ক্ষতি করিনি, ওনার ভিতরে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে এখন আমিও দেখতেছি যে উনি কোথায় কোথায় কোনটা HTML করছে, কোনটা টেক্সট দিছে, কোনটা কী করছে অলরেডি দেখতেছি। আমিও ওইখানে সেম একটা অ্যাকাউন্ট করলাম, উনি যা যা করছে সেম টু সেম আমি কপি করতাম, কপি করে আমারটায় বসাতাম। আমারটায় বসানোর পরে পুরা আমার ওয়েবসাইট ডিজাইন হয়ে গেল। তখন ওই ডিলিট করতাম আবার সেট করতাম, ডিলিট করতাম আবার সেট করতাম। তো এই সম্পর্কে ধারণা হালকা একটু পেয়ে গেলাম। কিন্তু ওই যে ডোমেইন কিসের বলে, ডোমেইন নেব কোথা থেকে? তখন হচ্ছে ফ্রি টিকে ডোমেইন পাওয়া যেত, টিকে ডোমেইন পাওয়া যেত। তো এক ভাই ছিল, তো উনি একটু ভালো জানতো, ওনারে বললাম যে ভাই আমার একটা টিকে ডোমেইন নিয়ে দেন। উনি আমার কাছে 20 টাকা নিল। 20 টাকা নেওয়ার পরে উনি আমাকে একটা টিকে ডোমেইন অ্যাড করে দিল, যেমন আমার নাম তারপরে .tk, এটা দিলে আমার ওয়েবসাইটে থাকবে। গান আপলোড দেওয়ার অপশন কিভাবে? গান হচ্ছে URL কপি করে, যেমন আপনার ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে ওই গান কপি করব, ওই লিঙ্ক কপি করলে পরে আমারটার ভিতরে ঢুকে যাবে। তখন আমি নামটাম চেঞ্জ করে অ্যাড করে দিতে পারতাম। কিন্তু এটার কিছুদিন চলার পরে এখন .com লাগবে। .com টিকে তো আর বেশি দিন চলে না, ওটার একটা মেয়াদ আছে, ওটা চলে যায়। সবাই .com আছে, আমার .com, কিন্তু .com-এর একটা টাকা লাগে। তখন আমার কাছে ওই টাকা নাই, কিন্তু বেকার, MB কিনারে টাকা থাকে না। পরে একজন দেখি কি বিজ্ঞাপন দিয়েছে ফ্রি .movie নিতে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি ওনারে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বলতেছে যে ভাই আমি ফ্রি দেবো, আপনি আমার পাসওয়ার্ড দেন। আমি আমার পাসওয়ার্ড দিলাম, সব কিছু দিলাম। দেওয়ার পরে উনি আমার পাসওয়ার্ড চেঞ্জ করে অলরেডি হ্যাক করে ফেলছে। পরে আমি আর ঢুকতে পারতেছি না, পাসওয়ার্ড ইরর দেখাচ্ছে। আমি তো ওইগুলো বুঝি না যে হ্যাক কিসের বলে, সেটাও বুঝি না। পরে ওনারে বললাম, বলার পরে উনি বলতেছে ভাই ঢুকবে, ওয়েট করেন। তারপরে উনি আর ফোন ধরে না, কি করব? করার পরে এর ভিতরে ওই যে ইমেল ছিল। পরে একজনের ফেসবুকে হচ্ছে পোস্ট দিলাম যে আমার ওয়েবসাইট এরকম হয়ে গেছে। পরে একজনের নাম্বার দিলে ওনার সঙ্গে যোগাযোগ করলাম, উনি আমার মেইলটা রিকভারি করে দিল, কিন্তু ওয়েবসাইটটা উনি নিয়ে এনেছে, মেইল চেঞ্জ করে নিয়ে এনেছে। পরে আমি আবার ওই যে ওনার পাসওয়ার্ড তো আমার কাছে আছেই, ওনার ওয়েবসাইটে আবার ঢুকছি। অ্যাকাউন্ট খুলতে তো টাকা লাগে না, অ্যাকাউন্ট খুললাম। খোলার পরে আবার করছি, আবার সেম টু সেম সাজাইছি। সাজানোর পরে এর ভিতরে আমি যে এইগুলা করতেছি, আমার কিন্তু স্কুল বন্ধ, স্কুলে যাচ্ছি না।
বাড়ির থেকে কিন্তু আমার তেমন কোনো প্রাধান্য নেই, ছেলে হিসাবে বাড়িতে কেউ থাকে না, বড় ভাইটাই কেউ থাকে না, আমার যে একটা প্রাধান্য যে যা বাজার করে নিয়ে আয়, এ করে নিয়ে আয়, ও করে নিয়ে আয়, আমার কিন্তু ওই দায়িত্ব তো নেই। আমি বলতেছি এটা কোনো জীবন নাকি, এইভাবে ভালো লাগে না, প্রতিদিন খাচ্ছি দাচ্ছি, মাঝে মাঝে কথা শোনা লাগে, থাকবো না, বাড়িতেই থাকবো না, চলে যাবো। আমার ছোটোবেলার ফ্রেন্ডরা হচ্ছে ঢাকায় হচ্ছে একটা ফার্নিচারে কাজ করতো, আচ্ছা, বাড়িতে গেলে আমার সঙ্গে ঘোরাফেরা করতো, তারপরে বাড়িতে ভালো লাগে না, চলে যাবো, বন্ধুরা সঙ্গে যোগাযোগ করলাম আমি অমুক দিন আসবো, বাড়ির থেকে হচ্ছে একটা প্যান্ট নিলাম আর একটা শার্ট নিলাম, যাতে মা যাতে জানতে না পারে যে আমি বাড়ি থাকবো না, ছোট ছেলে তো। তো বাড়ির থেকে বেরোনোর সময় পিছনে তাকাচ্ছি যে মা আসে নাকি, মা দেখছে যে আমি কই যেন যাচ্ছি, আমি বাসে উঠে ঢাকায় চলে আসছি। ঢাকায় আসার পরে ওরা আমার ধরছে, নিয়ে গেছে, ওরে ফোন দিলাম যে আমি এই জায়গায় আসবো, তখন আমার কাছে কিন্তু ওই ফোনটা আছে। আসার পরে ওরা ওই যে ফার্নিচারে কাজ করে, আমি ওইখানে কাজ করতেছি, এর ভিতরে কিন্তু আমার বাড়িতে খোঁজাখুঁজি অলরেডি শুরু হয়ে গেছে, আমার আব্বু কান্নাকাটি শুরু করে দিয়েছে, সবাই শুরু করে দিয়েছে। আমার ফোন হচ্ছে বন্ধ, মানে কল আসবে না, ইনকামিং বন্ধ, আমি দিতে পারবো। আমার ভাই, আমি ফেসবুকে ঢুকছে, আমার ভাই SMS বলতেছে ভাই প্লিজ ভাই চলে আয় বাড়িতে, সবাই কান্নাকাটি করতেছে। কিছুদিন কাজ করার পর অত ভারী ভারী ওই কাঠ উপরে তোলা লাগে, 4 তলায় তোলা লাগে, 5 তলায় তোলা লাগে, ওইগুলো আমার ভালো লাগে না। তারপরে এখন কান্নাকাটি করতেছে, বাড়ির জন্যও মায়া করতেছে, আমি আমার বাড়িতে চলে গেছি। বাড়িতে যাওয়ার পরে মা তো ধরে সেই কান্নাকাটি করার পরে এখন আমি চলে আসছি, আমি বলতেছি যে আমার টাকা লাগবে, ওই যে আমি ডোমেইন কিনবো, টাকা লাগবে, ডোমেইন কিনবো, টাকা দাও। এখন চলে আসছি, মা তো দিতে তো হবে। মা হচ্ছে কয়টা মুরগি ছিল, মুরগি বিক্রি করে আমার 300 না 350 টাকা দিল। দেওয়ার পরে একজনের সঙ্গে যোগাযোগ করলাম, উনি আমার হচ্ছে একটা .com ডোমেইন, প্রোমো ডোমেইন নিয়ে দিল। ওকে, এই হচ্ছে আমার ফার্স্ট ডোমেইন নেওয়া। প্রোমো ডোমেইন মানে? প্রোমো ডোমেইন হচ্ছে কি, এই যে কুপন ইউজ করলে পরে যেরকম এই যে এখন যে ওয়েবসাইট আছে না, এই যে কেনাকাটার ওয়েবসাইট, ওখানে কিছু কুপন অ্যাপ্লাই করলে কিন্তু দাম কিছু কম আসে, ওই গোডাডি থেকে এটা প্রোমো ডোমেইন বলে, যেটার দাম 10 টাকা সেটা 5 টাকায় পাওয়া যায়, ওটাকে হচ্ছে প্রোমো ডোমেইন বলে। তো ওই ডোমেইন উনি আমাকে নিয়ে দিল, আমি 300 টাকা দিলাম, 300 টাকা দিয়ে নিয়ে দিল। তারপরে নেওয়ার পরে এর ভিতরে কিন্তু আমি ওই প্রত্যেক গানের লাস্টে আমার ওই ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি আর মোবাইল দিয়ে অন্যের ওয়েবসাইট থেকে কপি করতেছি। কপি করতে এইভাবে মোটামুটি একটা ওয়েবসাইট বানায় ফেলছি, কিন্তু প্রসারণের দরকার। আমি এখন কি করব, আমি ডোমেইন চেঞ্জ করব। তখন কিন্তু আমার অনেক, ওইখানে আমার নাম্বার দিতাম, ফেসবুকে শেয়ার করতাম, ওয়েবসাইট আছে, অনেকে আমার কাছে ফোন দিত ওয়েবসাইট খোলার জন্য, ফ্রি খুলে দিতাম, কিন্তু ডোমেইন তো দিতে পারতাম না। ওই নামের পরে ওই ডিফল্ট যে ওয়েবসাইট থাকতো ওটার নাম আসতো, ওনাদের খুলে দিতাম, ওনারা আমাকে টাকা দিত, 300 টাকা 200 টাকা 400 টাকা এরকম দিত। আমার হাতে 1000-1200 এরকম টাকা হয়ে গেল। পরে আমি আর একটা ডোমেইন কিনলাম, এটা হচ্ছে মেন ডোমেইন। আপনি তো মোটামুটি নিশ্চিত ছিলেন যে এইসব করলে আপনার পয়সা আসবে বা এরকম? না, একদমই নিশ্চিত ছিলেন? একদমই নিশ্চিন্ত ছিলাম। আমার একটা ওয়েবসাইট আছে, তখন কিন্তু পুরো জেলাতেও কোনো ওয়েবসাইট ছিল না, ওই হঠাৎ 2-1টা, কোনো পার্সনের ছিল না, কিন্তু এটা ফ্রি ওয়েবসাইট, ডোমেইন অ্যাড করা যায়, ফ্রি ওয়েবসাইট। পরে ওয়েবসাইট খুললাম, ওই একটা .com ডোমেইন নিলাম, নামটা সবার খুব পছন্দ হওয়ার পরে এখন আমার মতো অলরেডি অনেকেই এ ধরনের ওয়েবসাইট খুলে ফেলছে, কিন্তু আমার সঙ্গে কেউ গান আপলোড দিয়ে পারতো না। আমি কোথায় খুঁজতাম যে নতুন গান আছে, পুরা নেট ঘাইটে আমার টাইমে আপলোড করে শেয়ার করতাম। মোটামুটি একটু লোকজন আসা শুরু করছে, ঢুকতেছে, প্রচার অলরেডি হয়ে গেছে, ঢুকতেছে। তো এর ভিতরে হচ্ছে একটা ভাই আছে, তো উনি আমার সঙ্গে যোগাযোগ করলো যে তোমার এই কোডটা আমার ভালো লাগছে, HTML কোড, তুমি আমাকে দাও। ওনার সঙ্গে যোগাযোগ হয়ে গেল, উনি আমাকে হেল্প করে, আমি ওনাকে হেল্প করি। উনিও সেম ওয়েবসাইট, কিন্তু আমার সঙ্গে গান আপলোড করে পারতো না, সবাই আমাকে খুঁজতো, যে আমার ওয়েবসাইট থেকে আবার অনেকেই কপি করে আমার থেকে সে আবার নিত। ওইভাবে আমি মোটামুটি সবার জানাশোনা হয়ে গেছি, আর নামটা ভালো, গুগলেও মোটামুটি পাচ্ছে। পরে তখন কিন্তু ইনকাম হচ্ছে না। ফার্স্ট বাংলাদেশের প্রথম হচ্ছে অ্যাড নেটওয়ার্ক আসলো, উনি আমাকে খোঁজ দিল, আমি এটা অ্যাড করছি, এটা টাকা দেয়, তুমি অ্যাড করে দেখতে পারো। তা আমি অ্যাড করলাম, আমার ওইখানে অ্যাড নেওয়ার পরে তখন থেকে ইনকাম ওই 5 টাকা 10 টাকা এইভাবে আসতেছে। আমি কিন্তু গান আপলোড দিচ্ছি আর শেয়ার করতেছি, শেয়ার করতে 5 টাকা 10 টাকা আসতে 2-3 মাস পরে আমার 1500 টাকা জমা হলো। 1000 টাকা না হলে টাকা দেয় না, 1500 টাকা জমা হলো। আর এর ভিতরে কিন্তু বন্ধু বান্ধব যেগুলো আছে সবাই আমার ফ্যান হয়ে গেছে,
যে আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে ওদের মোবাইলে অ্যাড করে দেয়, ওরা ঢোকে ডাউনলোড করে। হয়ে গেল। এর ভিতরে আমি এসএসসি পাস করে ফেলছি। ওইভাবে লেখাপড়া করে পরীক্ষা দিলাম, এসএসসি পাস করলাম। পাস করার পরে এখন বন্ধু বান্ধব যেগুলো আছে, আমার হচ্ছে 3টা ফ্রেন্ড, কম্পিউটারের দোকান আছে, ওর দোকানে হচ্ছে আমি যাই বসে আর মোবাইল চার্জ দিই। আমার বাড়িতে তো আর মোবাইল চার্জ দেওয়ার কোনো জায়গা নাই, কারেন্টই নাই। ওর দোকানে মোবাইল চার্জ দেয়, আর ওই যে ওর কম্পিউটার এই মাউস দিয়ে নাড়াচাড়া এও করি। আবার ওর দোকানে নতুন নতুন গান দিই, ওই স্ট্যান্ডে সবাই আমার চেনে। আবার ওই গানের ভিতরে আমি নামটাম লিখে দিই, সবাই আমার প্রচার হয়ে যাচ্ছে। যখন ফার্স্ট পেমেন্ট পারলাম, সব বন্ধুরে খাওয়ালাম। খাওয়ানোর পরে ভাবলাম যে এখান থেকে তো টাকা আসতেছে, এইটারে আরেকটু ডেভেলপ করি। তখন বন্ধুদের বললাম যে তোরা আমাকে হেল্প কর, আমি হচ্ছে একটা অ্যাডভাইজার বানাবো। অ্যাড বানাবো কিভাবে? ওরা সবাই মিলে বসে আমার লিখে দিল। ওরা সবাই কিন্তু আমার হেল্প করে এই ব্যাপারে। ওইখানকার কিন্তু আমি গুরু, নেট জগতে গুরু। একটা কোনো সমস্যা হলে আমার কাছে। ওরা আমাকে একটা অ্যাড লিখে দিল। তো অ্যাডটা আমি হচ্ছে রেকর্ড করে নিয়ে আসলাম। বন্ধুদের নিয়ে 600 টাকা নিয়েছিল ওই সময়, ফিমেল ভয়েস দিয়ে রেকর্ড করে নিয়ে আসলাম। রেকর্ড করার পরে এখন অডিও রেকর্ড করছে, এটা তো এখন ভিডিওতে রূপান্তর করতে হবে। ভিডিওতে রূপান্তর করার জন্য একটা দোকানে গেলাম। ওইখানে ওই যে ওরা বিয়ের ভিডিও করে, ওখানে যাওয়ার পরে উনি আমার আমি যা লিখছি ওইগুলো লেখার পরে উনি আমার একটা ভিডিও অ্যাড বানায় দিল। পরে আমি ওইটা হচ্ছে ডিশ লাইনে বিজ্ঞাপন দিলাম। তখন অলরেডি আমার কাছে 2-1000 টাকা থাকে। তখন ওই সময় মনে হয় 30 দিনের জন্য 2000 টাকা নিয়েছিল। ডিশ লাইনে বিজ্ঞাপন দিলাম। বিজ্ঞাপন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এত ভিউয়ার আসতেছে যা বলার বাইরে, সবসময় আসার তালেই রয়েছে। তারপরে ওইখান থেকে মোটামুটি 3-4 হাজার টাকা হয়ে গেল। টাকা হয়ে যাওয়ার পরে আমার ভাইয়ের ফোন দিলাম যে আমি এখান থেকে ইনকাম করতে। তখন কিন্তু বাড়িতে সবাই আমার একটু প্রাধান্য দিচ্ছে যে মোবাইল টিপে টাকা ইনকাম হচ্ছে বাড়ি বসে, এটা তো অনেক ভালো। তো আমি বললাম যে আমার তাহলে একটা ল্যাপটপ যদি কিনা যায় তাহলে পরে মনে হয় ভালো হয়। বড় ভাই আবার এর ভিতরে একটা ছোট একটা জবে ঢুকছে, ওইটা পার্মানেন্ট না। তো ঢুকার পরে তো ওনারে বললাম যে এইভাবে আমার একটা ল্যাপটপ দরকার, আমি এইভাবে ইনকাম করতেছি, এখান থেকে অনেক টাকা ইনকাম করা যায়। উনিও সবার কাছে শুনছে যে ওই ইন্টারনেট থেকে টাকা পয়সা ইনকাম করা যায়। তো ভাই বললো তাহলে ঠিক আছে তুই কর, আমিও তাহলে চাকরি করবো না, আমিও লেখাপড়া আছে, আমি লেখাপড়া করি, দুইজন মিলে এটা করবো না। ভাই আমাকে 8,000 টাকা দিল। আর ওই যে আমি যে ওই ফ্রেন্ড আমার 10,000 টাকা দিল। 10,000 টাকা দেওয়ার পরে আর মা হচ্ছে কিস্তি থেকে কিছু টাকা তুলে দিল। এটা দিয়ে হচ্ছে আমি একটা ল্যাপটপ কিনলাম 45,000 টাকা দিয়ে। কিন্তু বাড়িতে কারেন্ট নাই, চালাবো কিভাবে? আর নেটও তো নাই। নেটের জন্য ভালো হাই স্পিড নেট লাগবে। তখন 3G নাই, 2G। আর এই শহরে একটা বাসা ভাড়া নিলাম। বাসা ভাড়া নেওয়ার পরে ওইখানে ইন্টারনেটের লাইন নিলাম। তখন ফার্স্ট আমি যে এলাকায় থাকি ওই এলাকায় ফার্স্ট আমি ইন্টারনেটের লাইন নিই। লাইন নেওয়ার পরে আমি তো সারাদিন রাত দিন 24 ঘন্টা ধরেই ওই গান আপলোড দিতাম। আমার সঙ্গে কেউ পারতো না। আর আমি ওই যে এডিট করতাম, এডিট করে করে ছাড়তাম। তখন থেকে হচ্ছে আপনাদের প্রোগ্রাম শোনা শুরু করি। অনেকেই দেখি যে আপনার প্রোগ্রাম দেয়, তা আপনার প্রোগ্রাম শোনা শুরু করে অনেকের ওয়েবসাইট থেকে কপি করে আমিও দিতাম। প্রোগ্রাম শোনা শুরু করে যে এর ভিতরে কি আছে, এর আগে আমি দেব, সবার আগে আমি দেব। এইটা কিভাবে করা যায়? মোবাইল দিয়ে আগে আপনার FM ধরাতাম, FM ধরা নিয়ে রেকর্ড করতাম। রেকর্ড করার পরে যখন শেষ হয়ে যেত, শেষ হওয়ার পরে যে আপনি যে মাঝে পজ দিয়ে যে বিজ্ঞাপন দিতেন, বিজ্ঞাপন কেটে দিতাম। ওই যে আপনি বলতেন যে প্রিয় শ্রোতা এখন একটা বিজ্ঞাপন বিরতি নেব, ওইটুক পর্যন্ত রাখার পরে যে লাইভ যখন হতো ওই বিজ্ঞাপনটুক কেটে আমার বিজ্ঞাপন ঢুকাতাম। ওই যে আমি যেটা রেকর্ড করে নিয়ে আসছি এডিট করে ঢুকাই দিয়ে ওইটা আপলোড দিতাম। আপলোড দেওয়ার পরে আরও সরাসরি হয়ে গেল। আর এর ভিতরে বন্ধু বান্ধব তো আমার খুব ভালো জানে, আমি একটা অনেক ছেলে, সবাই খুব ভালো জানে, প্রেম টেম কোনো কিছুই করি না, সবার কাছেই প্রিয় আর মাস্টারের ছেলে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে তখন হচ্ছে আমার একটা ফ্রেন্ড, ওর বোন আসছে হচ্ছে আমার বাসার পাশে একটা হাসপাতাল আছে, ওইখানে হচ্ছে অপারেশন করাবে। তো হাসপাতালে নিয়ে আসতে এখন আমার তো বেস্ট ফ্রেন্ড, ওরা আমাকে অনেক হেল্প করছে এইসব ওয়েবসাইট সম্পর্কে। আর আমার যদি কখনো MB কেনার টাকা না থাকতো ওরা নিজের পকেট থেকে আমাকে ভরে দিত যে তুই কাজ কর, চালা। আমি হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পরে এখন হাসপাতালে 4-5 দিন থাকবে। আর আমার বাসা পাশেই, ওই আমার বাসায় এসে গোসল করতো, খাওয়া দাওয়া করতো, ওর ভাই এসে থাকতো। ওইখান থেকে মোটামুটি পরিচিত, আমার দেখে কাজ টাজ করি, সানগ্লাস চোখে দিয়ে থাকি, সবাই ওদের কাছ থেকে শুনছে, সবাই ওই আমার নাম বলে। ওকে, যে ও ভালো, কোনো কিছু হলে পারে আমি, সে ফ্যামিলিতে হোক আমার ফ্রেন্ডের সবার মুখে মুখে আমি। তো আমার ওর ওই মামাতো বোন আমার দেখে গেছে, উনি আবার ওই সবার সঙ্গেই আর কি ফাজলামি করে বেড়ায়। আমার নাম্বার নিয়ে গেছে, আমারে মাঝে মাঝে ফোন দেয়, আমিও ফোন দিই।
ফোন দিয়ে কথাবার্তা বলি, কথা বলতে ভালোই লাগে। উনি কিন্তু বিবাহিত, কথা বলতে ভালোই লাগে। তারপরে ওনার মার হচ্ছে রিলিজ করে নিয়ে চলে গেছে। এই ফ্রেন্ডের খালাতো ভাই আসছে, আসার পরে ওরা তো আমার নামে বলছে যে আম্মা আম্মা ওয়েবসাইট চালায়, ভালো ইনকাম করে। তো ওর সঙ্গে আমার পরিচিত হয়ে গেল। পরিচিত হয়ে যাওয়ার পরে ও আমার ফ্রেন্ড হয়ে গেছে। ও কিন্তু আমার সঙ্গে পরিচিত হয়ে গেছে, ও আমার ফ্রেন্ড। ও নাম্বার নিয়ে কথাবার্তা বলার পরে এর ভিতরে আমার তো ওয়েবসাইটে পপুলার হতে হবে। পপুলার কিভাবে হয়ে যায়, মুভি কালেকশন করা শুরু করলাম। দোকান থেকে মুভি নিয়ে আসতাম, নিয়ে এসে ওইগুলো আপলোড দিতাম। বাংলা ছবি কিন্তু নেটে পাওয়া যেত না তখন, ইউটিউব ছিল না। এখন ইউটিউবে পাওয়া যায়, তখন পাওয়া যেত না। তখন পাওয়া যেত না। সিডি নিয়ে গল্প এটা 14 তখন কিন্তু আমি অলরেডি এসএসসি পাস করে কলেজে। তখনও ইনকাম হয়নি? তখন ইনকাম হচ্ছে, ওই যে বললাম। কিভাবে করতেন? ইনকামের সোর্সটা কি? আপনি তো কোন ইয়েটার এটা মানুষ দেখছে, এখানে বিজ্ঞাপন কে দিচ্ছে আপনাকে? বিজ্ঞাপনটা ওই যে বললাম আমাদের .com আসছে। আপনি পয়সাটা পেতেন কিভাবে? বিকাশে পেমেন্ট করতো। বিকাশে পেমেন্ট করতো? তার মানে কোনো ওয়েবসাইটের মাধ্যমে না, কোনো বাংলাদেশ তো কোনো পেপাল মাস্টার কার্ডের তো দরকার নেই না, কিন্তু ব্যাংকে আসার কথা, সরাসরি অ্যাকাউন্টে আসতো না। এখনো বিকাশ আছে। ওকে, তারপর তো এভাবে বিকাশে দিচ্ছে। এমন অবস্থা প্রতি মাসে আমার আসতেছে 20,000 30,000 এভাবে চলে আসতেছে। আমি তো আরামে ঘুরে বেড়াচ্ছি। তখন তো রেডিওর প্রোগ্রাম কপি করেন না, দিয়ে দেওয়া? ওই যে বললাম রেডিও প্রথম থেকেই দেওয়া শুরু করছেন। রেডিও প্রোগ্রাম ওই যে এফএম ধরাতাম, ওইটা রেকর্ড করে রাখতাম, ওইটা রেকর্ড করে ছাড়তাম। তারপর কি পরিমাণ ইনকাম হতো তখন? পার ডে 20,000, প্রতি মাসে 20,000 চলে আসতো। ওই সময় কিন্তু 20,000 অনেক। বন্ধু বান্ধবের একটা সমস্যা হলে পরে চল ঘুরে আসি, তোরা এটা লাগলে চলে আসি, ওইটা লাগলে চলে আসি। আমি ফার্স্ট ভালো একটা বেতন পাওয়ার পরে আমার ফ্রেন্ড রাজু আর রাসেল, এদের হচ্ছে 2টা শার্ট কিনে দিয়েছিলাম। ওরা আমাকে অনেক হেল্প করার জন্য গিফট করছিলাম, যে তোদের আমি এটা দিলাম। ওরা আমার সাথে সব সময় থাকে, এইখানে যাওয়া লাগলে ওইখানে যায়, ওইখানে ডাকলে ওইখানে যায়, এভাবে। তারপরে হচ্ছে মুভি, বাংলাদেশের ওই যে সিডির দোকানে যে মুভি থাকতো না, ওনাদের দোকানদার ঘরের সঙ্গে যোগাযোগ করলাম যে নতুন ছবি আসলে পরে আমাকে ফোন দিবেন। নতুন ছবি যখনই চলে আসতো ওনারা আমাকে ফোন দিত। আমি ওই সিডি কিনে নিয়ে আসতাম, এসে ল্যাপটপে ভরে কপি করতাম। কপি করার পরে ইন্টারনেটে ছাড়িয়ে দিতাম, কনভার্ট করে ছাড়তাম। আবার ওই এইচডি ফাইলও ছাড়তাম। তখন কিন্তু আস্তে আস্তে সিডির বাজারগুলো চলে যাচ্ছে অনলাইন থেকে চলে। আর এর ভিতরে কিন্তু আমি বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি। বিজ্ঞাপন দিতে দিতে তখন মোটামুটি পপুলার হওয়ার পরে এই যে আমার যে এই যে মামাতো বোন যে আমাকে দেখে গেছে, ভালো একটা ছেলে, ও আমাকে দেখে যাওয়ার পরে এর ভিতরে কিন্তু আমার অনেক ফ্রেন্ড হয়ে গেছে। ঢাকার ভিতরে অনেক ফ্রেন্ড হয়ে গেছে। এরা আমারে ফলো করে, আমারে অনেক জানে শোনে। ওনাদের ওয়েবসাইট আছে, সবাই সব মানে এসব কাজে যুক্ত। সবাই এর কাজে যুক্ত, কিন্তু আমার মতো পারে না। এই যে আমি যে অ্যাড বানাইছি এগুলো ওরা পারে না, ওদেরকে পরবর্তীতে আমি বানাই দিছি। ওকে। তো ও আমার একটা ফ্রেন্ড আমাকে ঢাকাতে ডাকলো। ঢাকার পরে আসার পরে ওর সঙ্গে ঘুরতেছি। ওর ওয়েবসাইট আছে কিন্তু এত পপুলার না। তো ডাকতে ওর সঙ্গে হচ্ছে হাতিরঝিলে ঘুরতে আসছি। আসার পরে যে মামাতো বোন ফ্রেন্ডের, উনি আমাকে ফোন দিয়ে বলতেছে যে একটা মেয়ের সঙ্গে কথা বল। আচ্ছা। কথা বলার পরে তো মেয়েটা হচ্ছে বিবাহিত ছিল, আমি জানতাম না। তো আমার সালাম টালাম দিয়ে কথাবার্তা বলার পর কণ্ঠটা অনেক সুন্দর হওয়ার পরে ও মেয়ে বলতেছে আমি প্রেম করতে পারবো না, কথা বলতে পারবো। আচ্ছা ঠিক আছে। মেয়ের সঙ্গে কথা বলতেছে একটু এক্সট্রা ভাব। তখন কিন্তু মেয়েদের সঙ্গে কি জিনিস এটা বুঝতাম না। পরে ওই মেয়ের সঙ্গে কথা বলতে পরে আমি ওই জানলাম, আমার ওই ফ্রেন্ডের কাছে জানলাম এই মেয়ে বিবাহিত, ওর মামাতো বোন। পরে ওনার সঙ্গে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেল। আমি এখন কার সঙ্গে প্রেম করতেছি, কার সঙ্গে কি করতেছি, এইগুলা হচ্ছে ওনার সঙ্গে কথা বলি যে আজকে এইটা হয়েছে, আজকে ওইটা হয়েছে। ওই কাম একটু কমাই দিয়ে ওনার সঙ্গে সময় দিতাম। উনি ফোন দিত, আমিও কথা বলতাম, বা আমিও ফোন দিতাম। তা আমার হচ্ছে তখন তো টাকা পয়সা অনেক হয়ে গেছে, মোটামুটি টাকা পয়সা। কত টাকা তখন? মাসে 20-30 হাজার টাকা আসতেছে। আপনি কি খরচ করে ফেলছেন নাকি জমাচ্ছেন এগুলো? হবে, চলাচল করতেছে আর কিছু রাখতেছি। মনে হচ্ছে যে এই ভান্ডার তো কখনো শেষ হবে না। এই ভান্ডার এটাই লাইফ, বসে বসে টাকা পাচ্ছি। তো তারপরে বন্ধু বান্ধব সবাই দেখতেছে, চলাফেরা করতেছে। তো আমার ফ্রেন্ড আছে, আমি স্ট্যান্ডে দাঁড়ায় রয়েছি, ও বলতেছে তোর তো স্মার্টলি আসিস, একটা প্রেম কর। স্ট্যান্ডে দাঁড়াইছি, দেখি একটা মেয়ে যাচ্ছে। মেয়েটা সুন্দর, ওর আগে কখনো আমি দেখি নাই। মেয়ের পিছন গেছি, যাওয়ার পরে কার সঙ্গে যেন কথা বলতে মেয়েটা চলে গেছে। সবার কাছে খোঁজ লাগাইছি যে মেয়েটার বাড়ি কোনে। 7 দিন ধরে মেয়েটার খুঁজতেছি, পাচ্ছি না। তো খবর পেলাম যে আমি যে শহরে থাকি ওই শহরেই লেখাপড়া করে। ওকে।
আমি প্রতিদিন ভোরের সময় উঠে প্যান্ট শার্ট পরে চলে যেতাম, ওই একটা মার্কেটের সামনে যায় অটোর ভিতরে বসে থাকতাম, মেয়েটা কখন আসবে দেখবো, আমার ভালো লাগছে দেখবো। 7-8 দিন আসার পরে একদিন সামনে অল্প একটু আগে গেছি, দেখি মেয়েটা আসতেছে, ভ্যানে করে আসতেছে, কলেজে আসতেছে। আমি মেয়েটার ভ্যানে চাপে বসছি, বসে থাকার পরে মেয়েটার কলেজের সামনে গেলাম। কলেজের সামনে যাওয়ার পর এখন ওই যে ফ্রেন্ড করছে, আরও ফ্রেন্ড সার্কেল ছিল যে আমার মেয়ে পছন্দ হয়েছে, তোরা খোঁজ লাগা, তোরা চলে আয়, মেয়ে পাইছি। তো ওই মেয়ের বাড়ি আবার ওই যে স্ট্যান্ড, ওই স্ট্যান্ডের ওইদিকেই। তো আমার এক ফ্রেন্ড চলে আসলো, এলাকার এক ফ্রেন্ড চলে আসলো, ওকে দেখালাম, ওরে বললাম যে তুই এখানে থাক, ওই ছুটি হবে হচ্ছে 1টার পরে, আমি বাড়িতে খাওয়া দাওয়া করে আসি। গোসল করে খাওয়া দাওয়া করে চলে আসি, মেয়ে অলরেডি বাইরে হয়ে গেছে। চলে যাওয়ার পরে আরও যে বাস স্ট্যান্ডে কিছু ফ্রেন্ড ছিল, আর যে পিছনে যে একটা ফ্রেন্ড ছিল মেয়ের পিছন গেছে, ওরে বললাম যে তোরা ওই মেয়ের পিছন যা, আমি হচ্ছে আসতেছি, গোসল করে আসতেছি, তোরা মেয়ের পিছন গেছে। যে দেখে মেয়েটা একটা হিন্দুর বাড়িতে উঠছে। আচ্ছা, মেয়েটা হিন্দু। ওইখানে যায়, দেখা যাওয়ার পর একটু মন খারাপ হলো। আসা যাওয়ার পর এই পার্টগুলো আবার এই যে আমি যে বিবাহিত এক মেয়ের সঙ্গে কথা বলতাম, ওনার সঙ্গে এসে শেয়ার করতাম, আজকে এইগুলা হয়েছে। এর ভিতরে সিনেমা তো নতুন তা দিতে হবে, না হলে আমি চলবো কিভাবে, সবার আগে দিতে হবে। সিনেমা হলগুলোর সঙ্গে যোগাযোগ করলাম। আমাদের টিম আছে, এরকম আরো ওয়েবসাইট আছে, ওরা আমার হচ্ছে মোবাইল গ্রাহক। আপনাদের যে আপনি যে প্রোগ্রামটা করেন, এটা তো আগে শুধু ওই লাইভটাই হতো, ডাউনলোড করার কোনো অপশন ছিল না। মোবাইল ইউজারদের কাছে কিভাবে পাঠাবেন, ওইটা আমরা পাঠাতাম। আমার হচ্ছে মোবাইল গ্রাহক আমার বেশি, আর যারা পিসি কম্পিউটার দিয়ে চালায় তারাও আমার সঙ্গে অ্যাড হলো। যোগাযোগ করলাম, যার যে এলাকায় আছে সবাই মিলে 5-10 হাজার করে টাকা তুলে দেবো। ওই যে হচ্ছে সার্ভারে বসে থাকে, সিনেমা হল ছবি শেষ হওয়ার পরে ওই সিনেমাটা পেন ড্রাইভে দিয়ে দেবে, একদম মেন ফাইল দিয়ে দেবো, ওনাকে টাকা দেবো। ঠিক আছে, আমি যদি পারি আমি নিচ্ছি, ও যদি পারে ও নিচ্ছে, সবার কাছ থেকে টাকা তুলে দিয়ে দেয়। আমার 4-5 জন ফাইল ভাগ করে নিতাম, মানে 4-5 জন 2000 টাকা দিলে 10,000 টাকা আছে, ওই লোকটা কিন্তু একবারে পাচ্ছে। ওইগুলো আমি আবার যে বিজ্ঞাপন বানিয়েছি, এই বিজ্ঞাপনের ভিতরে ঢুকাতাম। আচ্ছা, ঢুকানোর পরে এইগুলো আবার সাইডে ছাড়তাম, আর বিজ্ঞাপনও যাচ্ছে আবার সাইডে, নতুন ছবি হলের যেগুলো হল থেকে চলে গেলেই দিয়ে দিচ্ছে। আবার আমাদের কাছ থেকে নিত হারবালারা। আচ্ছা, হারবালারা কাটে আমাদের অ্যাড কাটে, অথবা আমাদের অ্যাড থাকাকালীন ওরা বসাতো, ওরা আবার ডিশ লাইনে বা সিডিতে বাজারজাত করতো, মানে পুরো ইন্ডাস্ট্রির 12টা বাজিয়ে দিতেন, যেটাকে বলে আর কি। তারপরে এখন জাজ মাল্টিমিডিয়ার যে সিনেমাগুলো আসতেছে, তো বিগ সার্ভার, এই সার্ভারে তো ওইখান থেকে সিনেমা ওর পেন ড্রাইভ ঢুকানো সম্ভব না। আর যে আসে ওই জাজ মাল্টিমিডিয়ার একদম জায়গার থেকে আসে, চালাই দিয়ে সিনেমা নিয়ে চলে যায়। সিনেমা দিতে হবে, কিভাবে দিবে, কিভাবে দেবো, ওটা তো নেওয়া সম্ভব না। বন্ধু বান্ধবের বলতাম, চল, সবার সিনেমা হলের ছবি দেখা খরচ আমার, তোরা 7-8 জন যেতাম, আমি মাঝে বসতাম, তোরা এই পাশে বসবি, মাঝে বসবো। আমি তখন ফোন কিনে ফেলছি, স্মার্টফোন, ভালো ক্যামেরা, স্যামসাং ফোন। আমি ক্যামেরা ধরবো, তোরা চারপাশে লোক দেখবি, পাইরেছি অলরেডি ভিডিও। সম্ভবত রাজাবাবু ছবি নাকি একটা ছবি যেন ভিডিও করলাম, রাজাবাবু অরিজিনাল প্রিন্টটি পাইছিলাম, ভিডিও করে ওইগুলা ছাড়তাম। আমি আবার ওদেরকে দিতাম, আমার যারা টিম ছিল, কেউ কারোর সঙ্গে বেইমানি করতো না, ও পাইলেও দিত। তারপরে অঙ্গার ছবি ভিডিও করলাম, সিনেমা হলে যায়, অবশ্য অনেক সিকিউরিটি থাকে, তারপরে জায়গাতে করা লাগে। সিনেমার এসে দেখবেন, নতুন যে সিনেমা বাড়ায় জায়গায় উপর দিয়ে একটা সাদা নাম যায়, সাদা একটা দাগ থাকে, হ্যাঁ, ওইটার উপরে সিনেমা হলের নাম লেখা থাকে। এখন আমি আপনাকে সিনেমা দিছি, আপনার নাম আমি লিখে দিলাম, যদি ছাড়া হয় আপনাকে ধরবো, ওইটার উপরে আমরা স্পট মারিয়ে দিতাম, যাতে কার সিনেমা হলেতে বেরোইছে ওইটা বোঝা যাবে না। তো এইভাবে চলার পরে ওই মেয়েটার সঙ্গে অলরেডি আমার প্রেম, ঠিক আছে। তখন অলরেডি আমি হাই স্পিড নেট চালানোর জন্য ঢাকায় চলে আসছি। ঢাকায় হচ্ছে কামারপাড়া বাসা ভাড়া করে নিয়ে থাকতেছি, ইনকাম কিন্তু চরম হচ্ছে। কি বিজ্ঞাপন আসতো এদের? এই বড় কোম্পানি, আপনাদের রেডিওর বিজ্ঞাপন ওইখানে যেত, আপনাদের এটা না, অন্য রেডিও রবির আসতো, বড় কোম্পানির আসতো, আরএফএল আসতো, সব বিজ্ঞাপনই আসতো। তখন তো আর অ্যাডসেন্স পর্যন্ত পৌঁছাতে পারতো না, বা গুগল অ্যাডসেন্স তো এখন এতটা বেশি আসে, কিন্তু ওই সময়ে বেসিক্যালি ওই সময় যে বাংলাদেশের ওরা কোথায় কন্টেন্টটা দিচ্ছে, কোথায় বিজ্ঞাপনটা দিচ্ছে, এটা কি যারা বিজ্ঞাপন তারা অবজার্ভ করতো না? না, ওরা শুধু ক্লিকটা দেখতো, ক্লিক ইমপ্রেশন আসতেছে কিনা সেটা। আচ্ছা, ওকে, এখন অনেক বেশি হয়েছে তাহলে। ওরা শুধু এইটা দেখতো, এখন 1 টাকা হিসাব করে দেয়। তারপর অ্যাড প্লে আসছে, অ্যাড প্লে থেকে ফার্স্ট মাসে আমার 50,000 টাকা আসছে। অ্যাড প্লে থেকে পাচ্ছি, জিএনডার থেকে পাচ্ছি, আরো বাইরের অ্যাড আছে, বাইরের বিজ্ঞাপন দাদাদের কাছ থেকে পাচ্ছি, পেপালে পাচ্ছি,
তখন পেপাল অ্যাকাউন্ট আমার আছে, হুম। পেপালে পাচ্ছি, তারপরে মাস্টার কার্ড আছে, মাস্টার কার্ডে পাচ্ছি। তখন অলরেডি মিলে সব মিলে আমার 50-60 হাজার টাকা মাসে আসতে হয়েছে। টাকার কোনো অন্ত নেই। টাকা পয়সা হয়ে যাওয়ার পরে আমার বাড়ির অবস্থা ভালো না, তো বললাম যে আমি একটু ঘরমর ঠিক করি। হুম। তো আমার বোন বলতেছে ঘরমর ঠিক করার দরকার না, তুই একটা অ্যাকাউন্ট খুলে টাকাগুলো জমা। আমি বোনের বুদ্ধি শুনে একটা অ্যাকাউন্ট খুললাম, ওইখানে টাকা ঢুকালাম। ওইখানে আমার 1-1.5 লাখ টাকা রয়েছে। থাকার পরে আয়নাবাজি মুভি বেরোলো বাজারে, সবার কাছে শুনতেছে আয়নাবাজি মুভি ভালো, আয়নাবাজি মুভি ভালো, সবাই দেখতেছে, সবাই যাচ্ছে। হুম। তো ওই আয়নাবাজির যে পরিচালক উনি করছে কি, প্রডিউসার মনে হয়, উনি আবার রবির কাছে বিক্রি করছে। হুম। যে রবির অ্যাপের মাধ্যমে রবির সিম থেকে সিনেমা দেখা যাবে, ওনাদের একটা প্যাকেজ আছে, ওই প্যাকেজটা কিনলে সিনেমা দেখা যাবে। তা আমরা তো কোনো মতো দেখতে পারলাম, হল থেকে যেহেতু ভিডিও করতে নিয়ে আসতে পারতে, আর আমার বাড়ি বসে আমি সিনেমা দেখতেছি, ওইটা কীভাবে বের করা যায় তো আমরা জানি। তো এটা আমি করি নাই, আমাদের যে টিমের ছিল ওই ছেলে হচ্ছে প্লে দিছে, অ্যাপে প্লে দেওয়ার পরে স্ক্রিন রেকর্ড, তখন তো অ্যান্ড্রয়েড স্ক্রিন রেকর্ড করা যায়, স্ক্রিন রেকর্ড করছে। স্ক্রিন রেকর্ড করার পরে পুরা পরের দিন ভাইরাল, সারা রাত ধরে রেডি করছে, পরের দিন সাইডে দিয়েছে। আমার ওয়েবসাইটে সবচাইতে বেশি ডাউনলোড হয়েছে, কত ওই সময় মনে হয় 12,000 না কত জানো একদিনের ভিতরে। এর ভিতরে নিউজ টিউজ সব সারা গেছে, আয়নাবাজি মুভি পাইরেসি হয়ে গেছে, সব ধরার। আপনাদেরকে ধরা তো কয়েক মিনিটের ব্যাপার, কেন? আমার তো কোনো ইনফরমেশন ছিল না, ওয়েবসাইটে কোনো ইনফরমেশন ছিল না, ইনফরমেশন ছিল না। কোথা থেকে আপলোড হচ্ছে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তো বের করা যায়। অত সার্ভার এখনো আপডেট হয়েছে কিনা জানি না, এখন ডেফিনেটলি আপডেট। এখন মানে এখন যে কি পরিমাণ আপডেট আমি আপনাকে বলি, ওই সময় ছিল না। হ্যাঁ, ওই সময় ছিল না, সেটা ঠিক আছে। আয়নাবাজি তো কয়দিন আগের ঘটনা। এখন কি পরিমাণ আপডেট সরকার, যে একটা স্ট্যাটাস দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, কোন আইপি অ্যাড্রেস থেকে দিচ্ছে, এটা কোনো ব্যাপারই না, মুহূর্তের মধ্যে বের করে ফেলছে। ফেসবুকে দিলে তাদের ফেসবুকে কর্তৃপক্ষ আছে, তাদেরকে ধরে তারা করতেছে, কিন্তু আমার ওয়েবসাইট তো বাইরের, আমি বাইরের ওয়েব বিল্ডার, তাদেরকে ইয়ে করা তো কোনো option সেটাও নেই। পারা যাবে, সেটাও বাংলাদেশে কোথা থেকে, বাংলাদেশে কোন মাধ্যম থেকে সেটা ব্যবহার করা হচ্ছে সেটাও সম্ভব। তখন কপিরাইটও এত ইয়ে ছিল না, এত কপিরাইট স্ট্রাইকও ছিল না। ওই বলিউডের গানমান ছাড়লে মাঝে মাঝে। এখন তো সরকার অনেক সচেতন এইসব বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, এখন অনেক সচেতন। তো আমার ওয়েবসাইট থেকে সবচাইতে বেশি ডাউনলোড হলো। এখন নিউজ টিউজ ছড়ায় গেছে, ঢাকা মেট্রোপলিটনে কেস হয়ে গেছে। কেস হয়ে যাওয়ার পর এখন আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে বাড্ডারে যে একজন, ওনার যে ব্রডব্যান্ডের সার্ভার ইউজ, ওনাকে ধরছে। নিউজ কিন্তু আমরা অলরেডি দেখতেছি। দেখার পরে আমি ফোন টোন বন্ধ টন্ধ করে থুয়ে দিয়েছি, আমার ধরবে না। কিন্তু মেট্রোপলিটন ওনারা হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস আছে, আমার ওয়েবসাইটের লিঙ্ক সবাই মারতেছে যে এই ওয়েবসাইটে ওই মুভি আছে, এই মুভি আছে, এই মুভি আছে। আমি ওইটা দেখার পর আমি মুভি ডিলিট করে দিয়েছি। অলরেডি পুরো দেশ ছাড়া গেছে, তখন আর কিছু করার নেই। আচ্ছা, পরে ওই পার্টটা চলে গেল। চলে যাওয়ার পরে আয়নাবাজি কি শেষ ছিল আপনার, নাকি এর আগে? আয়নাবাজি করার পরে তারপরে আর করা হয়নি। তারপরে এই যে বিয়ের ঝামেলা টামেলাতে আর ওয়েবসাইটও আস্তে আস্তে ড্যামেজ হয়ে গেল, তখন ইউটিউব চলে আসছে। সেদিনকার কথা, ইউটিউব চলে আসছে। ইউটিউব তো কয় বছর হলো পপুলার বাংলাদেশে, সবাই এখন কাজ করছে ইউটিউব নিয়ে। হ্যাঁ, আয়নাবাজি হওয়ার পরে একটু সিকিউরিটি বেড়ে গেল, আর সিনেমা হলে অত ইয়ে নাই। আর ওয়েবসাইটে তখন সবাই ইউটিউবে চলে গেল, আমাদের ওয়েবসাইটে ঢোকা বন্ধ করে দিল। আস্তে আস্তে ইউজার চলে গেল, তখন মোটামুটি টাকা পয়সা হয়ে গেছে, 1.5-2 লাখ হয়ে গেছে। সো আপনি আয়নাবাজির পরে আর কোনো ছবিতে এরকম ভাবে করেননি, এবং আপনার এখন আর আয় রোজগারও নাই। এই যে পয়সাগুলো আপনি রোজগার করেছেন, এগুলো কোথায় গেছে? পয়সাগুলো দিয়ে একটা ক্যামেরা কিনছিলাম, 2টা ক্যামেরা কিনছিলাম, এই 2টাই আছে, আর কম্পিউটার আছে, আর ল্যাপটপ আছে। ক্ষতিগুলো কি চোখে দেখা যায়? আপনি অনুভব করেছেন যে একটা মানুষ কত টাকা, যেমন আমার যে প্রোগ্রামগুলো আপনি করেছেন, সেই প্রোগ্রামগুলোর ক্ষেত্রে আমি নয় বাদই দিলাম, কারণ প্রথম দিকে আমাদের, আমি বলি, হ্যাঁ, আপনাদের প্রচারের জন্য তখন শুধু আপনার ওইটাই ছিল, আপনার এফএমটাই ছিল। তো প্রান্তিক পর্যায়ে মোবাইলে যারা পরবর্তীতে ডাউনলোড করবে ওই অপশনটা কিন্তু ছিল না মোবাইলে। এটা নয়, আমরা প্রথম দিকে ভালোভাবেই নিয়েছি জিনিসটাকে। তখন কিন্তু অনলাইনে গানের প্রচারের জন্য বা আপনাদের প্রচারের জন্য আমরাই মূল মাধ্যম ছিলাম। ইউটিউব তো সেদিন আসলে, যদিও ইলিগাল, তারপরেও আপনারা এটা করেছেন, এবং আমি প্রথম দিকে খুশি হচ্ছিলাম, কিন্তু পরের দিকে যখন দেখলাম ইউটিউবে, বিশেষ করে আমি কষ্ট পেয়েছি হচ্ছে, আমি সেদিনও বলেছি আমার ভিডিওতে, ইউটিউবে এই গল্পগুলো নিয়ে কি অশ্লীল থাম্বনেইল দিয়ে, ছবি দিয়ে, অন্যের ছবি ব্যবহার করে প্রচারণার জন্য যে কাজগুলো করেছে, এটা কি আপনি কখনো করেছেন আপনার ওয়েবসাইটে? এটা কখনো? আমি তখন ইউটিউব নিয়ে এত ঘাটাঘাটি করতাম না। তখন যদি ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করতাম, আমি কোটিপতি।
তখন আমার ওই যে ওইটাই এইটাই আমার সব, এখান থেকে 50,000 টাকা পাচ্ছি, অত দরকার কি? না, কিন্তু কোটিপতি হলেও আপনি এতদিনে ভয়ঙ্কর রকমভাবে ধরা পড়ে যেতেন, কারণ এখন কিন্তু আমরা ইউটিউব নিয়ে অনেক অন্য কারো কন্টেন্ট নেওয়া, চুরি করা, এটা ভয়ঙ্কর রকমের অপরাধ। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা ছবি যেমন আয়নাবাজির কথা বললেন আপনি, বা আরও যে ছবিগুলোর ক্ষেত্রে আপনি যে রাজাবাবু বা ছবি যেগুলোর কথা বলছিলেন, এই ছবিগুলো তৈরি করতে কি পরিমাণ পয়সা ইনভেস্ট করতে হয়, কোটি কোটি টাকা খরচ করছে। আর আপনি জাস্ট 10,000, 20,000, 15,000, 30,000 বা 50,000 টাকা কামানোর জন্য এই কোটি কোটি টাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। বলেন প্লিজ। এই যে অ্যালবামগুলো বেরোতো না, 10-12 গানের, ইমরানের অ্যালবাম, তারপরে এফএ সুমনের অ্যালবাম, প্রথমে কিন্তু সিডি আসতো। তখন সিডির বাজার চলে গেল, তখন ওই সিডি চয়েসের ওয়েবসাইটে বা জি সিরিজের ওয়েবসাইটে 30 টাকা 60 টাকা করে করে নতুন অ্যালবাম বিক্রি করতো। আমি করতাম কি, একটা কিনতাম, একটা 30 টাকা দিয়ে বিকাশে পেমেন্ট করতাম, কেনার পরে যেমন লিঙ্ক চেঞ্জ করতাম, ইউআরএল চেঞ্জ করলে যেমন ধরে 10-এর জায়গায় 10টা ডাউনলোড করছি, 10-এর জায়গায় চেঞ্জ করে 11 দিতাম, 11 ডাউনলোড করলে এবার আর একটা অ্যালবাম ডাউনলোড, ওই ফোল্ডারে যতগুলো আছে ওইটার সব এক্সেস আমি পেয়ে যেতাম। ওদের ওইখান থেকে একটা কিনলে 10টা কিনতাম, 10টা অ্যালবাম ফ্রি। এইভাবে আমি সবার আগে দিতাম, ওরা পাচ্ছে না। তো এই বুদ্ধিগুলো যদি ভালো কাজে ব্যবহার করতেন। আচ্ছা, তো আপনি কি মনে করেন যে এইগুলো বন্ধ হওয়ার জন্য আসলে কি করা উচিত? এগুলা বন্ধ হওয়ার জন্য আমাদের আরও সিকিউরিটি আপডেট করার দরকার। এখন অলরেডি অনেকেই হয়ে গেছে, এখন হ্যাক করা এত সহজ না। ইউআরএল সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রত্যেক রিফ্রেশে ইউআরএল চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, সার্ভার অনেক আপডেট হয়েছে। এখন মোটামুটি বাংলাদেশ সিকিউরিটির দিক থেকে মোটামুটি, তারপরে ফুল না। ওকে, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এসে কনফেস করে গেলেন। আপনি তো এসবের মধ্যে এখন আর নাই, আছেন কি? এসবের মধ্যে নাই, তবে আমার ওই জিনিসগুলা নিয়ে বিবেকে বাধা দেয়। যাই হোক, মানুষ জাগ্রত অবস্থায়, মানে জীবন দশায় যদি তার অপরাধের জন্য ভুল বুঝতে পারে, তাহলে নিশ্চয়ই আমি মনে করি সেটা একটা ভালো, কারণ আপনি সে কাজগুলো করবেন না, এবং চাইলে আপনি এই বিষয়গুলো নিয়ে সরকারকে সহযোগিতা করতে পারেন। আপনার জানা মতে যদি কেউ এই ধরনের কাজ করে বা কোনো কিছু করে, আপনি ডেফিনেটলি সরকারকে সহযোগিতা করতে পারেন। যাই হোক, আপনি ভুল করেছেন, ভুল থেকে বের হয়ে এসেছেন, এবং একই সাথে আমি আবারও বলতে চাই যারা এই ধরনের ভুলের মধ্যে আছেন, প্লিজ ডোন্ট ডু দিস, বিকজ এগুলো এক একজনের প্রপার্টি এবং এগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এবং এই জিনিসগুলো করা উচিত নয়। বিশেষ করে আপনার এই ছোট ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এগুলো এখন আর ওই মানে নৈতিকতার জায়গাতে নাই। এখন আপনি যদি এই জিনিসগুলো করেন নৈতিক জায়গা থেকে, আপনি কি করেছেন না করেছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে এখন এগুলো জাস্টিফিকেশনে চলে যাচ্ছে, এবং এগুলো এক ধরনের অপরাধ, এবং এই অপরাধের শাস্তি আছে, অপরাধের জন্য আইন হয়েছে। সুতরাং সবাই সাবধান হন, এটাই হচ্ছে বিষয়। আর একটা বড় কথা হচ্ছে কি, কোনো অন্যায় টাকাটা আসলে না, যত টাকাই হোক না কেন, সেটা আসলে কোনো কাজে লাগে না। এই ছেলেটা যে পথে রোজগার করেছে, এর কাছে কিন্তু আসলে তেমন অর্থে কিছুই নাই। তো দিন শেষে সবার পকেট ফাঁকা, কিন্তু বড় ক্ষতি হয়ে যায়। সবাইকে আমি নিরুৎসাহিত করবো এই ধরনের কাজ যাতে না করেন সে ব্যাপারে। তো থ্যাংক ইউ সো মাচ, আপনি এখানে আসলেন সেজন্য ধন্যবাদ জানাই। এবং যারা সিক্রেটস শুনলেন তাদেরকে আবারও বলি যে প্রতিটি গল্পই আমাদেরকে কিছু না কিছু শেখায়। সেই জায়গাটি থেকে আমরা যেন পজিটিভভাবে নিজেদের জায়গাটা থেকে আমরা মনে করি যে না, ঠিক আছে, আমরা অবশ্যই সচেতন থাকব এবং ভুল কাজ করব না, অপরাধ করব না, অন্যকে অপরাধ থেকে বিরত রাখবো। থ্যাংক ইউ। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4.